আমাদের এবারে বিষয় সি প্রোগ্রামিংয়ে ফাংশন কী এবং কী কী ফাংশন আছে যেগুলো আমরা ইউজ করতে পারি এবং আমরা কীভাবে ফাংশন লিখতে পারি সেই বিষয়ে। তো আমাদের কোর্স আউটলাইনটা আজকের জন্য হচ্ছে ইন্ট্রোডাকশন থাকবে ফাংশন সম্পর্কে, প্রোগ্রাম মডিউলস ইন সি কী আছে সেটা, ম্যাথ লাইব্রেরি ফাংশন কী আছে, ফাংশনস, ফাংশন ডেফিনেশন, ফাংশনের প্রোটোটাইপ কী এবং কেন আমাদেরকে ইউজ করতে হবে, হেডার ফাইল কী, ফাংশনকে কীভাবে কল করতে হবে, কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স, র্যান্ডম নাম্বার জেনারেশনের জন্য একটা ফাংশন লিখব, গেম অফ চেঞ্জ, ট্রান্স একটা ফাংশন এক্সাম্পল দেবো, স্টোরেজ ক্লাসেস, স্কোপ রুলস, রিকারশন এক্সাম্পল ইউজিং রিকারশন একটা দেবো, ফাইবোনাকি সিরিজ কীভাবে রিকারশনের মাধ্যমে তৈরি করা হয় সেটা দেখবো, রিকারশন ভার্সেস ইটারেশন এই দুটার মধ্যে পার্থক্যটা কী, রিকারশন কখন ইউজ করবো আর ইটারেশন কখন ইউজ করবো সেটাও দেখবো। তো ইন্ট্রোডাকশনে দেখি, ডিভাইড অ্যান্ড কনকুয়ার, construct a program from smaller piece or component. The smaller piece are called modules. মানে একটা 1000 লাইন অফ কোড একসাথে 1 বাই 1 লিখে যাওয়ার চাইতে আমরা যদি এই কোডটাকে বিভিন্ন অবজেক্টিভের উপর বেস করে, বিভিন্ন কাজের উপর বেস করে আমরা স্মল পিসে ভাগ করে ফেলি, তাহলে প্রোগ্রামটা ম্যানেজ করা সহজ হবে এবং আন্ডারস্ট্যান্ডিং সহজ হবে। তখন এই প্রত্যেকটা পিসকে আমরা তখন মডিউলস বলবো। সো ইজ পিস মোর ম্যানেজেবল দ্যান দ্য অরিজিনাল প্রোগ্রাম। বিশাল প্রোগ্রামের চাইতে ছোটো ছোটো প্রোগ্রামগুলোকে ম্যানেজ করা খুব সহজ হবে এবং মাল্টিপুল প্রোগ্রামার একটা সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করতে পারবে। যেমন আমরা যদি 5 জন প্রোগ্রামার থাকি, তাহলে 5 জন প্রোগ্রামার মিলে একটা সফটওয়্যার তৈরি করতে হলে আমরা একই কোড, থাউজেন্ডস অফ কোড একসাথে লিখে দিতে পারবো না। তার সাথে সহজ হবে যে কেউ একটা পার্টিকুলার অংশ কাজ করবে, আরেকজন পার্টিকুলার অংশ কাজ করবে মডুলার অনুযায়ী, তারপর সেগুলোকে অ্যাসেম্বল করে একটা টোটাল প্রোগ্রাম তৈরি করবো। তো মডিউল ইন সিতে কী আছে, ফাংশনস। মডিউলকে সিতে আমরা বলি ফাংশন। প্রোগ্রামস কম্বাইন্স ইউজার ডিফাইন্ড ফাংশন উইথ লাইব্রেরি ফাংশনস। সিতে তার নিজস্ব কিছু ফাংশন আছে, তার সাথে আমরা নিজেদের মতো করে ফাংশন তৈরি করতে পারি। দ্য সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি হ্যাজ এ ওয়াইড ভ্যারাইটি অফ ফাংশন। সি স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে প্রচুর ফাংশন আছে, সেগুলো আমরা রিইউজ করতে পারি। ফাংশন কল বলতে কী বোঝায়, ইনভকিং ফাংশনস। প্রোভাইড ফাংশন নেম অ্যান্ড আর্গুমেন্ট, ফাংশনের নাম এবং তার আর্গুমেন্ট বা ডাটা পাস করতে হবে। ফাংশন পারফর্ম অপারেশনস অর ম্যানিপুলেশনস। ফাংশন রিটার্নস রেজাল্ট, ফাংশন একটা রেজাল্ট রিটার্ন করবে। ফাংশন কলে অ্যানালগি হচ্ছে, যেমন আমরা বলতে পারি বস আস্ক ওয়ার্কার টু কমপ্লিট এ টাস্ক। আমরা বস একজন তার ওয়ার্কারকে বললে একটা কাজ শেষ করার জন্য। ফাংশন কলটাও ঠিক এরকম, ফাংশনের নাম ধরে ডেকে তাকে কিছু প্যারামিটার দিয়ে বলে দেওয়া হলো তুমি এই কাজটা করো। তো ওয়ার্কার গেটস ইনফরমেশন, ডাজ টাস্ক, রিটার্ন রেজাল্ট। তারপরে বসকে এসে বলে যে আমার কাজটা হয়ে গেছে। সো ইনফরমেশন হাইডিং, বস ডাজ নট নো দ্য ডিটেলস। তো বস শুধু বলে দিলে এই কাজটা করে আসো, কিন্তু কাজটা কীভাবে করতে হবে সেটা বসের জানার দরকার নাই, সেটা ওই পার্টিকুলার এমপ্লয়ির কাজ, সে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারে। সো ফাংশনটাও ঠিক ওই রকম, জাস্ট কল করে দিলাম, ভিতরে কীভাবে কাজ হচ্ছে সেটা জানার দরকার নাই, সে আমার রেজাল্ট রিটার্ন করতে পারলেই হলো। ম্যাথ লাইব্রেরি, ম্যাথ লাইব্রেরিটা সিতে যেটা আছেন, পারফর্ম কমন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য ম্যাথ লাইব্রেরি, এবং সেটা করার জন্য আমাদের এইটা ইনক্লুড করতে math.h এই ফাইলটাকে ইনক্লুড করতে হয়, অর্থাৎ বিগিনিং অফ প্রোগ্রামে এটা লিখে রাখতে হবে। ফরম্যাট ফর কলিং ফাংশন, ফাংশন কল করার জন্য ফাংশন নেম, তারপর হচ্ছে আর্গুমেন্ট। ইফ মাল্টিপল আর্গুমেন্টস ইউজ কমা সেপারেটেড লিস্ট, যদি মাল্টিপল আর্গুমেন্ট থাকে কমা সেপারেটেড লিস্ট দিতে হবে, একাধিক আর্গুমেন্ট। প্রিন্টএফ একটা ফাংশন, এর মধ্যে আমরা এটা দিচ্ছি ফরম্যাট করার জন্য, এটা একটা আর্গুমেন্ট, তারপরে এটা একটা আর্গুমেন্ট, এটা কমা দিয়ে সেপারেট করে দিচ্ছি, একাধিক থাকলে আমরা কমা সেপারেটেড হবে। কল ফাংশন স্কোয়ার রুট, SQRT, হুইচ রিটার্ন দ্য স্কোয়ার রুট অফ ইটস আর্গুমেন্ট। অল ম্যাথ ফাংশন রিটার্ন ডাটা টাইপ ডাবল, ম্যাথের সবগুলো ফাংশনই ডাবল ডাটা টাইপ যেটা রিটার্ন করে সেটা হচ্ছে ডাবল। সো আর্গুমেন্টস মে বি কনস্ট্যান্ট, ভেরিয়েবল অর এক্সপ্রেশন। তো আর্গুমেন্টে আমরা কনস্ট্যান্ট দিতে পারি, ভেরিয়েবল দিতে পারি, এক্সপ্রেশন দিতে পারি, ফাংশনের মধ্যে আবার ফাংশন কল করতে পারি। যেমন এই প্রিন্টএফ একটা ফাংশন, তার মাঝখানে স্কোয়ার রুট নামে একটা ফাংশন কল করে দিয়েছি। তো ফাংশন আসলে কি? ফাংশন হচ্ছে মডুলারাইজ এ প্রোগ্রামকে স্মল পিসে ভাগ করে মডুলার তৈরি করা। অল ভেরিয়েবল ডিক্লেয়ার্ড ইনসাইড এ ফাংশন আর লোকাল ভেরিয়েবলস। তো ফাংশনের মধ্যে যেসব ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করবো সেগুলো লোকাল, মানে ওগুলো শুধু ওই ফাংশনের ভিতরে ব্যবহার করা যাবে, ফাংশনের বাইরে থেকে ওই ভেরিয়েবলগুলোকে ব্যবহার করা যাবে না। নোন অনলি ইন ফাংশন ডিফাইন্ড, এই ফাংশনে শুধু পাওয়া যাবে। প্যারামিটার্স কমিউনিকেট ইনফরমেশনস বিটুইন ফাংশনস, লোকাল ভেরিয়েবলস। প্যারামিটার হচ্ছে ফাংশন এবং লোকাল ভেরিয়েবলের মধ্যে একটা ফাংশনের মধ্যে ইনফরমেশন কমিউনিকেশন করে প্যারামিটার দিয়ে, এবং যে রিটার্ন হয় সেই ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবলটাকে আরেকটা ভেরিয়েবলে পাস করার জন্য আমরা লোকাল ভেরিয়েবলের সাথে কমিউনিকেশন। বেনিফিট অফ ফাংশন কেন করব? ডিভাইড অ্যান্ড কনকুয়ার, দিস ম্যানেজেবল প্রোগ্রাম ডেভেলপমেন্ট, আমরা প্রোগ্রামটা ম্যানেজেবল করার জন্য ডেভেলপ করতে পারি। সফটওয়্যার রিইউজেবিলিটি, আমরা যদি একটা ফাংশন লিখে রাখি, এটা হয়তো পরে অন্য কোনো একটা
প্রোগ্রাম লেখার জন্য ইউজ করতে পারবো। ইউজ এক্সিস্টিং ফাংশন অ্যাজ বিল্ডিং ব্লকস ফর নিউ প্রোগ্রামস, অ্যাবস্ট্রাকশন, হাইড ইন্টারনাল ডিটেলস, লাইব্রেরি ফাংশন যেগুলো আছে ভিতরে কীভাবে কাজ করে সেটা আমাদের দেখার দরকার নাই, এটা হাইড করে রাখে, শুধু আমাদের রেজাল্ট রিটার্ন করলে হবে। অ্যাভয়েড কোড রিপিটেশন, এটা ফাংশনাল যদি হয়ে থাকে তাহলে কোড রিপিটেশনটা কমে যাবে। যেমন আমরা যদি একটা ফাংশন তৈরি করি যে দুইটা নাম দিলে সেই নামটা ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিলে সে টোটাল নাম রিটার্ন করবে, তো এটা অনেক প্রোগ্রামে আমার দরকার হতে পারে। বারবার কোড না লিখে একবার ফাংশন একটা লিখে রাখলে পরে সেটা রিইউজ করতে পারবে। তারপরে ফাংশন ডেফিনেশন ফরম্যাট, রিটার্ন ভ্যালু টাইপ, ফাংশন নেম। ডেফিনেশন হচ্ছে প্রথম সিনট্যাক্স, যেটা হচ্ছে রিটার্ন ভ্যালু টাইপ, যে ফাংশনটা কী ধরনের ভ্যালু রিটার্ন করবে সেই ডাটা টাইপ দিতে হবে, ফাংশনের নাম দিতে হবে, তারপরে প্যারামিটার লিস্টগুলো দিতে হবে, এবং একটা ব্লক থাকবে, ওপেনিং ব্র্যাকেট, ক্লোজিং ব্র্যাকেট, তারপরে ডিক্লারেশন থাকবে ফার্স্ট অংশ, তারপরে স্টেটমেন্ট থাকবে। সো ফাংশন নেম অ্যান্ড ভ্যালিড আইডেন্টিফায়ার, ভেরিয়েবল নেম যেভাবে হয় সেরকম আমরা ফাংশন নেমও একই ভ্যালিড ওইভাবেই আমরা তৈরি করতে পারি। রিটার্ন ভ্যালু টাইপ, ডাটা টাইপ অফ দ্য রেজাল্ট, ডিফল্ট হচ্ছে ইন্টিজার, আইন কোনো কিছু না দিলে সে ইন্টিজার হিসেবে থাকবে। আর ভয়েড নামে একটা কিওয়ার্ড আছে, ইন্ডিকেট দ্যাট দ্য ফাংশন রিটার্নস নাথিং, তাহলে এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না, তখন আমরা ভয়েডটাকে ব্যবহার করবো রিটার্ন ভ্যালু টাইপের জায়গায়। আর যদি কোনো রিটার্ন করে সেই টাইপের ডাটা টাইপের কী ধরনের ডাটা রিটার্ন করবে সেই টাইপের আমরা রিটার্ন টাইপ ব্যবহার করবো এখানে। প্যারামিটার লিস্ট, কমা সেপারেটেড লিস্ট ডিক্লেয়ার্স প্যারামিটার্স, এ টাইপ মাস্ট বি লিস্টেড এক্সপ্লিসিটলি ফর ইচ প্যারামিটার আনলেস দ্য প্যারামিটার ইজ টাইপ int, দ্যাট মিনস এক্সপ্লিসিটলি লিস্ট করতে হবে ফর অ্যানি প্যারামিটারগুলোকে, যদি না সেগুলো ইন্টিজার টাইপ হয়। ফাংশন ডেফিনেশন ফরম্যাটে আরও যেগুলো আছে, রিটার্ন ডাটা টাইপ, ফাংশন নেম, প্যারামিটার লিস্ট, ডিক্লারেশন অ্যান্ড স্টেটমেন্টস। এই ডিক্লারেশন স্টেটমেন্টস বলতে আসলে কী বুঝাচ্ছি, ফাংশন বডি মানে ব্লক, এর মধ্যে আমরা যেরকম মেইনের জন্য যেরকম করছি মেইন একটা ফাংশন, ঠিক ওগুলো এখানে থাকবে, ডিক্লারেশন থাকবে এবং স্টেটমেন্ট থাকবে। ভেরিয়েবল ক্যান বি ডিক্লেয়ার ইনসাইড ব্লক, এখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি যেগুলো শুধু এই ফাংশনের মধ্যেই ব্যবহার করা যাবে। ফাংশন ক্যান নট বি ডিফাইন্ড ইনসাইড আদার ফাংশন, একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন ডিফাইন করা যাবে না, এটা অবশ্যই বাইরে ডিফাইন করতে হবে। সো রিটার্নিং কন্ট্রোল, ইফ নাথিং রিটার্ন, জাস্ট রিটার্ন লিখে সেমিকলন দিলে হবে যদি কিছু না রিটার্ন করে, আর আনটিল রিচেস রাইট ব্র্যাকেট, এটা রিটার্ন না দিলেও চলবে, যদি এই লাস্ট ব্র্যাকেট এই ব্র্যাকেটটা যদি আসে তাহলেও এটা রিটার্ন করবে, ফাংশনটা চলে যাবে, ফাংশনের কাজ শেষ হয়ে যাবে। অথবা আমরা রিটার্ন সেমিকলন দিতে পারি একটা স্টেটমেন্ট, ইফ নাথিং রিটার্ন এক্সপ্রেশন, ইফ সামথিং রিটার্ন, যদি কিছু রিটার্ন করতে হয় তাহলে কী রিটার্ন করবে সেই এক্সপ্রেশনটা বা ভেরিয়েবল নেমটা এখানে ডিফাইন করে দিতে হবে। যদি এরকম হয় রিটার্ন a প্লাস বি, যেখানে a b একটা দুইটা ভেরিয়েবল, তাহলে a প্লাস বি হলে এই এক্সপ্রেশনটা সিমুলেট করবে, করে এটার যে রেজাল্ট হবে রেজাল্টটা রিটার্ন করবে। তো আমরা এখন প্রোগ্রাম এক্সাম্পল দেখি। আমরা একটা ফাংশন লিখলাম, এইখানে আমরা প্রোটোটাইপ সম্পর্কে পরের স্লাইডে আমরা ডিটেলে বলবো, যে ফাংশনের নেমটা আমরা এখানে লিখে রাখলাম, হেডারটা সিগনেচার বলে এটাকে, ফাংশন নেম, রিটার্ন টাইপ আর ভেরিয়েবলের ডাটা টাইপগুলোকে ফাংশন সিগনেচার বলে। আমরা পরে দেখব প্রোটোটাইপ কেন দিতে হয়। তো মেইন প্রোগ্রাম তো আমাদের লিখতেই হবে, সেখানে ইন্টিজার a b c লিখলাম, প্রিন্টএফ এন্টার 3 ইন্টিজার, স্ক্যানএফ আমরা 3 ইন্টিজার নিলাম, প্রিন্টএফ ম্যাক্সিমাম ইজ, তিনটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা সেটা আমরা রিটার্ন করবো। ম্যাক্সিমাম নামে একটা ফাংশন তৈরি করছি যেখানে a b c এগুলোকে পাস করলে সে আমাদেরকে ম্যাক্সিমামটা রিটার্ন করবে। তো এইখানে যখন ফাংশনটা কল হবে সে তখন এই ফাংশনটাকে কল করবে, যেটা এখানে হচ্ছে ফাংশনের ভিতরে কিন্তু ফাংশন লেখা নাই, ফাংশনে যখন এই ফাংশনটা শেষ হয়েছে এখানে, তারপর একটা ফাংশন লেখা শুরু হয়েছে এখানে, এই ফাংশনকে কল করা হয়েছে এটার ভিতরে থেকে। তো ফাংশন হচ্ছে রিটার্ন টাইপ int ম্যাক্সিমাম, ফাংশনের নেম ইন্টিজার x, ইন্টিজার y, ইন্টিজার z, int max equals to x, if y is greater than max, মানে ম্যাক্সিমাম ধরে নিচ্ছি ইনিশিয়ালি যে আমরা x, তারপরে ওয়াইকে দেখতেছি যদি এটার চেয়ে বড়, কিন্তু যদি বড় হয় তাহলে ম্যাক্সিমাম ওয়াই, তার মানে ওয়াই যদি এক্সের চেয়ে বড় হয় তাহলে ম্যাক্সিমাম ধরে নিচ্ছি ওয়াই। তারপর হচ্ছে একটু জেড ইজ গ্রেটার দেন ম্যাক্স, তাহলে যদি জেড যদি ম্যাক্সের চেয়ে বড় হয় তার মানে ম্যাক্স হচ্ছে আমার জেড, তাই ম্যাক্সিমাম জেড অ্যাসাইন করছি এবং রিটার্ন ম্যাক্স ভেরিয়েবলটাকে তখন রিটার্ন করে দিচ্ছি, তখন এই ম্যাক্স ভেরিয়েবলটা এখানে পাওয়া যাবে এবং সেটা এই ফরম্যাটে প্রিন্ট হয়ে যাবে। সো এটা যদি এন্টার করি 3 ইন্টিজার যদি দেই 22, 22, 85, 17, ম্যাক্সিমাম ইজ 85, এখান থেকে সে ম্যাক্সিমাম খুঁজে 85কে রিটার্ন করছে। সো ফাংশন প্রোটোটাইপস 3 প্যারামিটার্স এখানে, তারপর ইনপুট ভ্যালু কী আসবে, ফাংশনটা কল করলাম, ফাংশনের ডেফিনেশন এখানে চলে আসে। সো এটা এক্সিকিউট করলে ফাংশনটা কল হবে এবং এটার রিটার্ন ভ্যালু ইউজ করবে।
ফাংশন প্রোটোটাইপটা কি? ফাংশন প্রোটোটাইপ হচ্ছে ফাংশনের নেম, ফাংশনের নাম, প্যারামিটার হোয়াট দ্য ফাংশন টেক্স ইন, প্যারামিটার নেম, আর রিটার্ন টাইপ ডাটা টাইপ ফাংশন রিটার্নস, মানে ডিফল্ট ইন্টিজার রিটার্ন টাইপটা থাকবে। ইউজ টু ভ্যালিডেট ফাংশন, প্রোটোটাইপ অনলি নিডেড ইফ ফাংশন ডেফিনেশনস কাম আফটার ইউজ ইন প্রোগ্রামস। তার মানে হচ্ছে প্রোটোটাইপটা আসলে কখন দরকার পড়বে? প্রোটোটাইপটা দিয়ে আমরা কম্পাইলারকে বলছি যে আমরা একটা ফাংশন ইউজ করতে যাচ্ছি, তার সিগনেচার হচ্ছে এরকম, তার ফাংশনের নেমটা কী আছে, প্যারামিটার কী আছে, রিটার্ন টাইপ সব বলে দিচ্ছি। তাতে হবে কি, যখন আমাদের যেমন এইখানে যদি দেখি আমাদের ফাংশনটা লিখছি এটার পরে, কিন্তু এখানে যখন ফাংশনটা কল করব, কম্পাইলার যখন এখানে আসবে তখন তাকে বুঝতে হবে যে এটা আসলে প্যারামিটার কী, ভ্যালিডেট করতে হবে। তো এই জন্য এটা আমরা আগেই কম্পাইলারকে বলে দিছি। কিন্তু যদি এই ফাংশনটা যদি এটার আগে লিখতাম, মেইনের আগে লিখতাম, তাহলে আর এই প্রোটোটাইপ দেওয়ার দরকার ছিল না, কারণ অলরেডি কম্পাইলার বুঝে গেছে এখানে একটা ফাংশন ম্যাক্সিমাম নামে আছে, তার কাছে লিস্ট চলে আসছে। এই জন্য যদি আমরা কখনও ফাংশন পরে লিখি এবং কল করার পরে লিখি বা অন্য কোনো জায়গায় লিখে থাকি, তাহলে সেটাকে প্রোটোটাইপটা আমরা কম্পাইলারকে বলে দিতে হবে। সিতে এটা রুলস, কম্পাইলারকে বলে দিলে সে ওই অনুপাতে চেক করবে যে ফাংশন কলটা ঠিক মতো হয়েছে কিনা। তো ফাংশন উইথ দ্য প্রোটোটাইপ আইএনটি ম্যাক্সিমাম আইএনটি আমাদের ভেরিয়েবল নেম দেওয়ার দরকার নাই, শুধু ডাটা টাইপগুলো দিলেই হবে, কয়টা প্যারামিটার সেটা কমাতে সেপারেট করে দিলে হবে। টেক্স ইন 3 INTs, রিটার্নস অ্যান্ড INTs, প্রমোশন রুলস অ্যান্ড কনভার্সনস, কনভার্টিং টু লোয়ার টাইপ ক্যান লিড টু এরর। কনভার্সন যদি হয়, যদি কখনো কনভার্ট করতে হয় লোয়ার টাইপ, যেমন ফ্লোট থেকে ইন্টিজারে যদি কনভার্ট করি তাহলে এটা এরর দিতে পারে বা রং ডাটা দিতে পারে, কারণ হচ্ছে ফ্লোট হচ্ছে দশমিক পয়েন্ট নেয়, ইন্টিজার দশমিক পয়েন্ট নেয় না, সুতরাং দশমিক আগের অংশটুকু স্টোর হবে, পর অংশটুকু পাওয়া যাবে না। এখন থেকে হেডার ফাইল, আমরা অনেক হেডার ফাইল আগের এক্সাম্পলগুলোতে ইউজ করে আসছি, সেটা আসলে কি? কন্টেন্ট ফাংশন প্রোটোটাইপ ফর লাইব্রেরি ফাংশন, এটা হচ্ছে যেমন লাইব্রেরি যে ফাংশনগুলো ইউজ হবে আমাদের প্রোগ্রামে, সেটার প্রোটোটাইপগুলো এর মধ্যে লেখা আছে। হেডার মানে হেডার, এই প্রোটোটাইপগুলো লেখা আছে, যেগুলো দেখে কম্পাইলার বুঝতে পারে যে আমার এই ফাংশনগুলোকে কম্পাইল করতে হলে কী কী জিনিসগুলো জানা দরকার, সেটা এই হেডার ফাইলগুলো লেখা থাকে। এটা কিন্তু লাইব্রেরি না, এটা হচ্ছে শুধু প্রোটোটাইপ, যেরকম আমরা আগে লেখলাম এরকম, আর লাইব্রেরিগুলোর প্রোটোটাইপ এখানে লেখা আছে, math.h এটসেট্রা। লোড, এটাকে লোড করা হয় হ্যাশ ইনক্লুড ওই হেডার ফাইল নেম দিয়ে, ইনক্লুড math.h এভাবে। সো কমন হেডার ফাইলস, ক্রিয়েট ফাইল উইথ ফাংশনস, একটা কাস্টম হেডার ফাইল, তুমি আমাদের প্রোগ্রাম লেখার জন্য যদি অনেক কাস্টম ফাংশন ক্রিয়েট করে থাকি, তাহলে আমরা হেডার ফাইল আমাদের জন্য ইউজ করতে পারি। সেটা হচ্ছে সেভ অ্যাস ফাইল নেম ডট এইচ, এভাবে সেভ করতে হবে। লোড ইন আদার ফাইল উইথ ইনক্লুড ফাইল নেম রিউজ ফাংশন। তো আমরা যদি একটা ফাংশনের হেডার ফাইল লিস্ট তৈরি করে রাখি, সেই হেডার ফাইলের মাধ্যমে আমরা অন্য জায়গায় ব্যবহার করে আমাদের ফাংশনগুলোকে রিইউজ করতে পারবো। সো ফাংশন কল কীভাবে হয়? একটা হচ্ছে কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স। ইউজ হয় ইনভোকিং ফাংশনগুলো যখন কল এক্সিকিউট করা হয় তখন ইউজ করা হয়। কল বাই ভ্যালু ফাংশন বলতে আমরা কী বুঝি? কপি অফ আর্গুমেন্ট পাস টু ফাংশন, মানে আমাদের যে ভ্যালু, আমাদের লোকাল ভ্যারিয়েবলের যে ভ্যালুগুলো আমরা পাস করতেছি, সেটা একটা কপি পাস করা হয়, মানে ওই ভ্যালুটাকে পাস করা হয় না, বা ওই মেমোরি লোকেশনটাকে পাস করা হয় না। চেঞ্জেস ইন ফাংশন ডু নট এফেক্ট অরিজিনাল, তার মানে আমরা যদি ফাংশনের মধ্যে ওই ভ্যালুগুলোকে ম্যানিপুলেট করি, তাহলে অরিজিনালটাকে সে টাচ করবে না, সো ওটা লোকালি থাকবে। সো ইউজ হোয়েন ফাংশন ডাজ নট নিড টু মডিফাই আর্গুমেন্ট, অ্যাভয়েড অ্যাক্সিডেন্টাল চেঞ্জেস, এটা অ্যাক্সিডেন্টাল চেঞ্জ অ্যাভয়েড করার জন্য এই কল বাই ভ্যালুটাই ভালো। কিন্তু যদি কখনো আমাদের অরিজিনাল ভেরিয়েবলকে আমাদের মডিফাই করতে হবে, তখন আমাদেরকে কল বাই ভ্যালু দিলে হবে না, তখন কল বাই রেফারেন্স ইউজ করতে হবে। সো পাসেস অরিজিনাল আর্গুমেন্ট, মানে অরিজিনাল ভেরিয়েবলের লোকেশনটাই পাস করে দেওয়া হয়। চেঞ্জ ইন ফাংশন এফেক্ট অরিজিনাল, যদি ফাংশনের মধ্যে এটার উপর যদি কোনো কাজ করা হয়, চেঞ্জ করা হয়, তাহলে অরিজিনালও চেঞ্জ হয়ে যাবে। অনলি ইউজড উইথ ট্রাস্টেড ফাংশন, শুধু ট্রাস্টেড ফাংশনের ক্ষেত্রে এটা ইউজ করা হয় স্পেসিফিক কাজের জন্য। ফর নাও আমরা আপাতত এখন কল বাই ভ্যালু নিয়েই কাজ করব। কল বাই রেফারেন্স দেখবো আমাদের পয়েন্টার নামের যে ভিডিওটা হবে সেখানে। কল বাই রেফারেন্স দেখব পয়েন্টার নামের যে ভিডিও হবে সেই জায়গাটাতে। র্যান্ডম নাম্বার জেনারেশন, আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি কেমনে? RAN নামে একটা ফাংশন আছে, এবং আমাদের লোড করতে হবে strlead.h, এটার মধ্যে এই ফাংশনটা ডিফাইন করা আছে, প্রোটোটাইপ ডিফাইন করা আছে। রিটার্নস র্যান্ডম নাম্বার বিটুইন 0 এবং র্যান্ডম ম্যাক্স, অ্যাটলিস্ট 32,767 মধ্যে থেকে যে কোনো একটা র্যান্ডম নাম্বার সে রিটার্ন করে। i = rand, এই ফাংশনটা কল করলে আইতে র্যান্ডম নাম্বারটা
স্টোর হয়ে যাবে। সো সুডো র্যান্ডম হচ্ছে রিসেট সিকোয়েন্স অফ র্যান্ডম নাম্বার, সেম সিকোয়েন্স ফর এভরি ফাংশন কল। স্কেলিং হচ্ছে টু গেট এ র্যান্ডম নাম্বার বিটুইন 1 অ্যান্ড n। স্কেলিং মানে হচ্ছে আমরা যদি বলি যে না আমরা 1 থেকে 100-র মধ্যে র্যান্ডম নাম্বার চাই, তাহলে আমাদেরকে এই ভ্যালু দুটো বলে দিতে হবে। 1 প্লাস রেন, তখন আমরা বলবো কি রেন 1 প্লাস রেন ফাংশন পার্সেন্টেজ বা মডুলার সাইন, এটা মডুলার এন। এইভাবে লিখলে আমরা 1 থেকে 100-র মধ্যে আমরা র্যান্ডম পাবো। এন মানে যদি 100 ধরি তাহলে 100 এখানে লিখবো মডুলার 100। সো র্যান্ডম মডুলার এন রিটার্নস এ নাম্বার বিটুইন 0 and n-1। অ্যাড 1 টু মেক র্যান্ডম নাম্বার বিটুইন 1 to n। তার মানে 1, এই 1টাকে এটার মধ্যে যদি এইভাবে লিখি তাহলে 0 to n-1 আসবে, আর যদি 1 to n-1 হয় তাহলে 1কে প্লাস করে দিতে হবে। তার মানে অ্যাড 1 টু মেক র্যান্ডম নাম্বার বিটুইন 1 and n, 1 প্লাস র্যান মডুলার 6 নাম্বার বিটুইন 1 to 6, মানে 1 থেকে 6-এর মধ্যে শুধু র্যান্ডম নাম্বার জেনারেট হবে। তো র্যান্ডম নাম্বার আরেকটা আছে srand ফাংশন, এটাও স্ট্যান্ডার্ড লিব stdlib.h ফাইলের মধ্যে আছে। টেক্স অ্যান ইন্টিজার সিড অ্যান্ড জাম্পস টু দ্যাট লোকেশন ইন ইটস র্যান্ডম সিকোয়েন্স। তার মানে সিড আমরা দিয়ে দিতে পারি srand সিড, তার মানে srand টাইম নাল লোড টাইম ডট এইচ থেকে আসবে। টাইম হচ্ছে একটা ফাংশন যেটা এই কারেন্ট টাইমটাকে নিবে সিস্টেম থেকে, নিয়ে এটাকে একটা সিড হিসাবে ইউজ করবে। তার মানে এর ভিতর থেকে র্যান্ডম নাম্বারটা জেনারেট হবে। টাইম নাল রিটার্ন দ্য টাইম অ্যাট হুইচ দ্য প্রোগ্রাম ওয়াজ কম্পাইল ইন সেকেন্ডস, র্যান্ডমাইজ দ্য সিড। তার মানে সিডটাকে র্যান্ডমাইজ করবে। কারণ আমরা যেরকম আগের থেকে বলতাম যে 1 to 100, এখান থেকে এই ম্যাক্সিমাম লিমিটগুলোকে নেবে, এই টাইমের নাম্বার অফ সেকেন্ড, ওই সময় কত সেকেন্ড ছিল সেই সেকেন্ডটাকে সে র্যান্ডম সিড হিসেবে ইউজ করবে। আমরা একটা প্রোগ্রাম দেখি। আমরা ইনপুট করলাম stdlib stdio মেইন ইন্টিজার i আনসাইন্ড সিড। আনসাইন্ড হচ্ছে ক্যারেক্টার ভেরিয়েবল টাইপ, তার মানে হচ্ছে এখানে শুধু পজিটিভ ভ্যালু শুধু স্টোর হবে, মাইনাস আবার যুক্ত কোনো ভ্যালু স্টোর হবে না। সো আনসাইন্ড এই জন্য বলে দিচ্ছি। প্রিন্ট এফ এন্টার সিড, স্ক্যান এফ একটা সিড দিয়ে দিলাম, ভ্যালু দিলাম কত দিব srand সিড, ওইটাকে srand দিয়ে দেওয়া হলো। তার মানে ফর i equals to 1, i is less than equals to 10, i plus plus, print f %decimal d 1 plus rand percentage modular 6। তার মানে এটা 1 থেকে 6-এর মধ্যে কোনো র্যান্ডম নাম্বার জেনারেট করবে। if i mod 5 equals to 0, print একটা নতুন লাইন দিবে রিটার্ন 0। তার মানে একটা র্যান্ডম আউটপুট তৈরি করবে এখান থেকে। যখনই একটা 5-এর মানে 5 আসবে, যে নাম্বারটা আসবে সেটা যদি 5 হয় বা 5-এর মাল্টিপুল হয়, তাহলে সেটাকে একটা নতুন লাইন প্রিন্ট করবে। তো এটা যদি আমরা দেই সিড, যদি আউটপুটটা কী হবে, বা সিড যদি 67 দেই তাহলে এটা প্রিন্ট করবে 61462। এরপর একটা 5 হয়ে গেছে, তার মানে একটা নতুন লাইন পরের লাইনে চলে আসছে। তো 867 দেই তাহলে এরকম 24616 5-এর পরে আসছে, এরকম র্যান্ডম নাম্বার জেনারেট করছে। তারপর যে 67 যদি আবার দেই, এটা একই রকম নাম্বার জেনারেট করছে। সো গেম চেঞ্জটা কি, এক্সাম্পল দেখি একটা ক্র্যাপ সিমুলেটর। আমরা ক্র্যাপ সিমুলেটর তৈরি করি। রুলসটা হচ্ছে 2 ডাই, দুইটা ডাইস থাকবে, 7 or 11 অন ফার্স্ট থ্রো প্লেয়ার উইন। যদি প্রথম থ্রোতেই 7 আর 11 আসে তাহলে প্লেয়ার যে খেললো সে উইন করবে। 2, 3 or 12 অন ফার্স্ট থ্রো প্লেয়ার লস। এইগুলো যদি ফার্স্ট থ্রোতে 2, 3 আর 12 আসে তাহলে সে লস করবে, সে উইন করবে না। 4, 5, 6, 7, 8, 9 ভ্যালু বিকামস প্লেয়ার্স পয়েন্ট, এইগুলো প্লেয়ারের পয়েন্ট পাবে। এগুলো হলে উইন হবে, এগুলো হলে সে লস করবে, আর এগুলো পাইলে সে পয়েন্ট পাবে। সো প্লেয়ার মাস্ট রোল দিস পয়েন্ট বিফোর রোলিং 7 টু উইন। আমরা দেখি এটা কীভাবে করা যায়। প্রোগ্রামটা যদি আমরা তৈরি করি, stdio.h stdlib.h time.h এই তিনটা এটা ফাইলকে আমরা নিলাম, কারণ আমাদের টাইমটা নেব।
তো রোল ডাইস, একটা ফাংশন লিখবো রোল ডাইস, ডাইসটাকে রোল করার জন্য। এটা কোনো কিছু নেবে না, জাস্ট র্যান্ডম নাম্বার রিটার্ন করবে ইন্টিজার হিসেবে। সো মেইন গেম স্ট্যাটাস সাম মাই পয়েন্টস, সো এস র্যান টাইম নাল, আমরা একটা র্যান্ডমাইজ করে নিলাম। সাম ইকুয়ালস টু রোল ডাইস, এই ফাংশনটাকে কল করলাম রোল ডাইসে, সাম কত আসলো ভ্যালু দেখলাম। এখন সুইচ স্টেটমেন্ট দেখলাম, সাম যদি 7 অথবা 11 হয় তাহলে গেম স্ট্যাটাস ইকুয়ালস টু 1 উইন, ফার্স্ট রোলে সে উইন করছে, ব্রেক। আর যদি 2, 3, 12 হয় তাহলে সে লস করছে, গেম স্ট্যাটাস 2, তার মানে লস করছে। আর ডিফল্ট হচ্ছে গেম স্ট্যাটাস ইকুয়ালস টু 0, মাই পয়েন্ট ইকুয়ালস টু সাম, তো যত পয়েন্ট পেলাম সে পয়েন্টে সাম গেল, প্রিন্ট এফ পয়েন্ট ইজ পার্সেন্ট মাই পয়েন্ট। সো হোয়াইল গেম স্ট্যাটাস ইকুয়ালস টু 0 কিপ রোলিং সাম, আমরা রোল করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত গেম স্ট্যাটাস সমান 0 না হচ্ছে, 0 থাকতেছে, ততক্ষণ পর্যন্ত সাম ইকুয়ালস টু রোল ডাইস 0 হলেই সে বেরিয়ে আসবে। তো আমরা আবার ফাংশন কল করলাম, কল করার পরে ইফ সাম ইকুয়ালস টু মাই পয়েন্ট গেম স্ট্যাটাস ইকুয়ালস টু 1, তার মানে উইন করছে বাই মেকিং এ পয়েন্ট পাই উইন করছে। এলস ইফ সাম ইকুয়ালস 7 গেম স্ট্যাটাস ইকুয়ালস 2 লুজ বাই রুলিং, লস করছে। ইফ গেম স্ট্যাটাস ইকুয়ালস টু 1 প্লেয়ার্স উইন, এলস প্লেয়ার্স লস, রিটার্ন 0। সো রোল ডাইস ফাংশনটা কীভাবে হবে, ডাই 1, 2 মানে দুইটা ডাইস লাগবে আমাদের, আর ওয়ার্ক সাম। ডাই 1 ইকুয়ালস টু 1 প্লাস র্যান্ডমাইজ অফ 6, ডাই 2 ইকুয়ালস টু 1 প্লাস র্যান্ডমাইজ অফ 6, তার মানে 1 to 7 এর মধ্যে আসতে হবে। সো ওয়ার্ক সাম ইকুয়ালস ডাই 1 প্লাস ডাই 2, 6 দিচ্ছি কারণ হচ্ছে ডাইসটা 6টা ফেস থাকে, এই জন্য আমরা 6 দিচ্ছি, যেরকম আমরা লুডোতে খেলি, তো এই জন্য 6 দিয়ে র্যান্ডমাইজ করছি, এটা 1 to 6 এর মধ্যে আসতে হবে। সো রোল ওয়ার্ক সাম ইকুয়ালস ডাই 1 প্লাস ডাই 2, দুইটা যোগ করলাম, প্লেয়ার রোল এত প্লাস এত সমান এত, ডাই ওয়ার্ক সাম, তো রিটার্ন ওয়ার্ক সাম একটা প্রিন্ট করবে এবং তাকে বলে দেবে। সো প্লেয়ার রোল যখন কল করা হবে 6 প্লাস 5, একটাতে 6 উঠছে একটা 5 উঠছে, টোটাল 11, প্লেয়ার্স উইন করছে। সো প্লেয়ার রোল 6 প্লাস 6 12, প্লেয়ার্স লস, প্লেয়ার হেরে গেছে। প্লেয়ার রোল 4 প্লাস 6 ইকুয়ালস টু 10, পয়েন্ট ইজ 10, পয়েন্ট বলে দিচ্ছে। তো এইভাবে আমাদের আউটপুটগুলো চলে আসবে আগের প্রোগ্রামটা যদি আমরা রান করাতে চাই। প্রোগ্রামটা পাওয়ার জন্য ভিডিওটা পজ করে নিয়ে লিখে নেওয়া যেতে পারে। আমরা এখানে স্টোরেজ ক্লাস কি, স্টোরেজ ক্লাস স্পেসিফাইস স্টোরেজ ডিউরেশন, হাউ লং অ্যান অবজেক্ট এক্সিস্ট ইন মেমোরি, তার মানে একটা মেমোরিতে কতক্ষণ থাকবে অবজেক্ট। স্কোপ, হোয়ার অবজেক্ট ক্যান বি রেফারেন্সড ইন প্রোগ্রাম। লিঙ্কেজ, স্পেসিফাই দ্য ফাইলস ইন হুইচ অ্যান আইডেন্টিফায়ার ইজ নোন, মানে ফাইলে আইডেন্টিফায়ারটা কীভাবে জানবে সেটা। অটোমেটিক স্টোরেজ হচ্ছে অবজেক্ট ক্রিয়েটেড অ্যান্ড ডিস্ট্রয়েড উইথ ইটস ব্লক, মানে অটোমেটিক্যালি এই কোনো প্রোগ্রামের ব্লকের মধ্যে অবজেক্ট ক্রিয়েট করা হয় এবং সেটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়। অটো ডিফল্ট ফর লোকাল ভেরিয়েবলস, অটো ডিফল্ট $xy যদি আমরা অটো বলে দেই তো এটা ডিফল্ট অলরেডি থাকেন, এক্সপ্লিসিটলি না লিখলেও চলে, যে লোকালে এই ফাংশন থেকে বেরোলেই এগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। আর রেজিস্টার, যদি আমরা কোনো ভেরিয়েবলের আগে রেজিস্টার কথাটা লিখি, এটা মনে রাখতে হবে। ট্রাইস টু পুট ভেরিয়েবল ইন্টু হাই স্পিড রেজিস্টার, ক্যান অনলি বি ইউজড ফর অটোমেটিক ভেরিয়েবলস। তার মানে আমরা যদি বলি রেজিস্টার INT কাউন্টার ইকুয়ালস টু 1, তার মানে এটা ডাইরেক্টলি শুধু মেমোরিতে রাখবে না, এটা স্টোর করবে আমাদের CPU ভ্যালুতে। CPU যে মেমোরি আছে যেটা আমরা বলি ফ্ল্যাশ মেমোরি বা CPU এর নিজস্ব যে মেমোরি, খুব দামি মেমোরি, সেই মেমোরিতে রাখবে। তারপর হচ্ছে স্ট্যাটিক স্টোরেজ হচ্ছে ভেরিয়েবল এক্সিস্ট ফর এন্টায়ার প্রোগ্রাম এক্সিকিউশন। তো এই স্ট্যাটিক ভেরিয়েবলটা যদি ধরি, প্রোগ্রাম যতক্ষণ রান করবে এই ভ্যালুটা মেমোরিতে ধরেই থাকবে। তো ডিফল্ট ভ্যালু অফ 0, ডিফল্ট ভ্যালু 0 থাকে, স্ট্যাটিক ডিক্লেয়ার করার সাথে সাথে 0 হয়ে যায়। স্ট্যাটিক লোকাল ভেরিয়েবল ডিফাইন ইন ফাংশন, কিপ ভ্যালু আফটার ফাংশন এন্ডস, ফাংশন শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের স্ট্যাটিক যদি লেখা থাকে তাহলে সেই ভ্যালুগুলো মেমোরিতে স্টোর হয়ে রাখবে, অনলি নোন ইন দেয়ার ওন ফাংশন। তার মানে হচ্ছে আমরা যখন ভেরিয়েবলকে স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করি, ওই ফাংশনটা বারবার কল করি, পরের বার যখন আবার কল করব তাহলেও আমরা আগের ভ্যালুটা পেয়ে যাব ওই ভ্যারিয়েবলে। তারপর হচ্ছে এক্সটার্ন, একটা কিওয়ার্ড, ডিফল্ট ফর গ্লোবাল ভেরিয়েবলস অ্যান্ড ফাংশন
known in any function। কোনো ভ্যারিয়েবলকে যদি আমরা এক্সটার্ন হিসেবে ডিক্লেয়ার করি তাহলে সেটা যে কোনো ফাংশন থেকে আমরা রেফার করতে পারবো। ডিফল্ট সব কিছু লোকাল থাকে, যদি স্ট্যাটিক দিয়ে এটা মেমোরি থেকে যাবে, পরের বার ফাংশনটা আবার কল করলে ফাংশন থেকে আবার এই ভ্যালুটাকে পাওয়া যাবে এবং আগের ভ্যালু স্টোর হয়ে থাকবে মেমোরিতে। আর এক্সটার্ন থাকলে এটা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে পাওয়া যাবে সব ফাংশন থেকে। আর ফাইল স্কোপ যদি দেখি, আইডেন্টিফায়ার ডিফাইন আউটসাইড ফাংশন নোন ইন অল ফাংশনস ইউজড ফর গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবলের জন্য ব্যবহার করা হয়। ফাংশন ডেফিনেশন ফাংশন প্রোটোটাইপের জন্য ব্যবহার করা হয়। সো ফাংশন স্কোপ হচ্ছে ক্যান অনলি বি রেফারেন্সড ইনসাইড এ ফাংশন বডি, ফাংশন বডির মধ্যে শুধু রেফার করা যাবে। ইউজড অনলি ফর লেভেলস স্টার্ট কেস, এগুলোর জন্য হচ্ছে ফাংশন স্কোপ, এগুলোর জন্য শুধু ইউজ করা যায়। ব্লক স্কোপ, ব্লকের স্কোপ কি? আইডেন্টিফাইড ডিক্লেয়ার ইনসাইড এ ব্লক, যদি এরকম একটা ব্লকের মধ্যে যেসব আইডেন্টিফাইগুলো ডিক্লেয়ার করা হবে সবগুলো এর স্কোপের মধ্যেই শুধু পাওয়া যাবে। সো ব্লক স্কোপ বিগিন অ্যাট ডিক্লারেশনস এন্ডস অ্যাট রাইট ব্র্যাকেটস, মানে এখানে এসে সব শেষ হয়ে যাবে। সো ইউজ ফর ভেরিয়েবল ফাংশন প্যারামিটার, লোকাল ভেরিয়েবলস অফ দ্য ফাংশনস। সো আউটার ব্লকস হিডেন ফ্রম ইনার ব্লকস if there is a variable with the same name in the inner block. Function prototype scope used for identifying parameter list, ফাংশনের prototype scopeটা used identifying parameter list এ আইডেন্টিফাই করা হয়। সো আমরা একটা প্রোগ্রাম দেখি এখন। সো আমরা প্রোটোটাইপ, ফাংশন প্রোটোটাইপ এভাবে লিখলাম, একটা ফাংশন এ বি সি, এটাকে প্রোটোটাইপ হিসেবে ডিক্লেয়ার করলাম। একটা ভেরিয়েবল লিখলাম মেইনের উপরে গ্লোবালি, আমরা ডিক্লেয়ার করলাম int x equals to 1, এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, যে কোনো ফাংশন থেকে এই ভেরিয়েবলটাকে পাওয়া যাবে। তার মানে যদি আমরা কোনো ফাংশনের বাইরে কোনো কিছু লিখি সেটা গ্লোবাল হবে। সো int main integer x equals to 5, যদি আমরা x equals to 5 এখানে লিখতেছি, এইটা কিন্তু এক না, এই এক্সটা এটা লোকাল, এটা কিন্তু গ্লোবাল। তার মানে লোকাল ভেরিয়েবল টু মেইন, এই মেইনের জন্য printf লোকাল এক্স ইজ আউটার স্কোপ অফ মেইন ইজ এত, তার মানে এটা লোকাল ভেরিয়েবলটাকে প্রিন্ট করবে। তারপরে একটা ব্র্যাকেট দিলাম মাঝখানে, আমাদের ফাংশনের মধ্যে একটা ব্র্যাকেট দিলাম, আবার int x equals to 7 স্টার্ট নিউ স্কোপ, এই ব্লক স্কোপ তৈরি হলো। printf লোকাল এক্স ইজ ইনার স্কোপ অফ মেইন এক্স, তো এটা এখন যদি আমি এক্সকে প্রিন্ট করি তাহলে এই ভ্যালুটা প্রিন্ট করবে, এই ভ্যালুটা প্রিন্ট করবে না, এই ভ্যালুটা প্রিন্ট করবে না, কারণ লোকাল স্কোপটা প্রিফারেন্স পাবে আগে। তারপর হচ্ছে printf লোকাল এক্স ইজ আউটার স্কোপ অফ মেইন, তো এখন আমাদের আউটার স্কোপের যেটা আছে সেটাকে যদি নিতে চাই তাহলে আমাদের এখানে এক্সটাকে ডিক্লেয়ার করলাম, সেটা আউটার স্কোপে আসবে। সো এ ফাংশনকে কল করলাম, এ হ্যাজ অটোমেটিক লোকাল, বি হ্যাজ ইট স্ট্যাটিক লোকাল, সি ইউজেস গ্লোবাল এক্স, এ reinitializes automatic local x, b statics x return its prototype value, c local x also return its value। আমরা দেখি ফাংশনগুলো কল করলে কী হয়, আমরা এবিসি ফাংশনগুলো দেখি। সো লোকাল এক্স ইন মেইন এক্স, এখানে লোকাল এক্সটাকে মেইন এক্সের লোকাল এক্সকে প্রিন্ট করবে। সো এটা কি হচ্ছে এ এক্স ইকুয়ালস টু 25, একই ভেরিয়েবল, কিন্তু এটার স্কোপ যেহেতু এই ফাংশনের মধ্যে অন্যগুলো দ্বারা ইম্প্যাক্টেড হবে না, এটাকে ব্যবহার করা হবে। সো লোকাল এক্স ইজ ইন এত এক্স আফটার এন্টারিং এ এক্স, তারপরে ইনক্রিমেন্ট হলো printf লোকাল এক্স ইন এ ইজ পার্সেন্টেজ বিফোর এক্সিটিংয়ের আগে তার এক্সের ভ্যালু এটা রয়ে গেছে, কারণ এটা ইনক্রিমেন্ট হয়ে গেছে। এখানে এক্স মানে 25 হবে, এখানে এক্স মানে 26 হবে। তার ভয়েডে আমরা স্ট্যাটিক ভেরিয়েবলটা ইউজ করছি x ইকুয়ালস টু 50, লোকাল স্ট্যাটিক এক্স ইজ এন্টারিং এক্স এটা 50 প্রিন্ট করবে, প্লাস হলে এটা 51 প্রিন্ট করবে। আবার সি হচ্ছে printf গ্লোবাল এক্স যেটা আমরা ডিক্লেয়ার করে আসছি, %d অন এন্টারিং সময় এক্সের ভ্যালু কত ছিল, এখানে 1 হবে, তার মানে x ইন্টু ইকুয়ালস টু 10, তার মানে 10ই হবে, এখানে যদি করি এটা 10 রিটার্ন করবে। তো এইখানে আমাদের ফাংশনটা দেখি, এইখানে স্ট্যাটিক ইউজ করছি বি এর ক্ষেত্রে আমরা স্ট্যাটিক ইউজ করছি। বি কয়বার কল করা হয়েছে, বি এখানে একবার কল করা হয়েছে, এখানে একবার কল করা হয়েছে। আমরা দেখতে পারবো যে বি একটা যে ভ্যালু রিটার্ন করছে, পরের বার যখন কল করছে সে বি আগের ভ্যালু প্রিজার্ভ করে রাখছে মেমোরিতে, যদিও ফাংশন থেকে বেরিয়ে আসা হয়েছে। তো আমরা যদি দেখি দেখা যাবে যে এক্স ইন আউটার স্কোপ অফ মেইন এক্স 5,
লোকাল এক্স ইন ইনার স্কোপ অফ 7, তারপর হচ্ছে এক্স ইন আউটার স্কোপ ইজ মেইন 5। যখন স্কোপ থেকে বেরিয়ে আসছে তখন আগের ভ্যালুটাই সে প্রিন্ট করছে। সো লোকাল এক্স ইজ এ 25 হচ্ছে, এক যোগ করার পর 26 হয়েছে। তারপর লোকাল এক্স স্ট্যাটিক্স এক্স ইজ 50, বি এন্টারিং বি যখন বাইরে হয়েছে তখন 51 হয়েছে যে ইনক্রিমেন্ট করার জন্য। গ্লোবাল এক্স 1 ছিল, তারপরে 10 হয়েছে। তারপরে লোকাল এক্স ইজ 25 আফটার এন্টারিং এ, লোকাল এক্স ইজ 26 আফটার এন্টারিং এ। তার মানে যেহেতু লোকাল এক্স ডিক্লেয়ার করা হয়েছে, যখনই ফাংশন কল হয়েছে তখন সেই একই জিনিস সে প্রিন্ট করতেছে। এখানে খেয়াল করলে একই জিনিস প্রিন্ট করতেছে। লোকাল স্ট্যাটিক এক্স ইজ 51 অন এন্টারিং বি। এখানে আমরা যেহেতু স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করছিলাম 51 ছিল, তখন ওই 51টা প্রিজার্ভ করে রেখেছে, তারপরে একটা ইনক্রিমেন্ট করার জন্য 52 হয়েছে। এটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবলের বৈশিষ্ট্য। গ্লোবাল এক্স ইজ 10 অন এন্টারিং। গ্লোবাল এক্সকে যেহেতু আমরা এখানে 10 বানাই দিয়েছিলাম, পরের বার যখন আসছি তখন 10 এবং 100 হয়েছে, তখন গ্লোবালটা ইনক্রিমেন্ট হয়েছে এবং গ্লোবালি প্রোগ্রাম এক্সিকিউট শেষ না হওয়া পর্যন্ত এটা প্রিজার্ভ করে রেখেছে। লোকাল এক্স ইন মেইন ইজ 5, তারপরে পাশের ওই লোকাল মেইনের যে লোকাল এক্স ছিল সেটা এখনও 5 আছে। তো এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল স্কোপিং। তো বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশনে আমাদের লোকাল স্কোপ, একটা পার্টিকুলার ব্লক স্কোপ, ফাংশন স্কোপ বা স্ট্যাটিক স্কোপ, গ্লোবাল, এগুলো আমরা ইউজ করে বিভিন্ন কাজ করতে পারবো। এখন দেখব রিকারশন। রিকারশন ফাংশনটা কি? ফাংশন দ্যাট কলস দ্যামসেলফ। রিকারশন মানে হচ্ছে ফাংশন যেটা সে নিজেকেই কল করে। ক্যান অনলি সলভ এ বেস কেস, একটা শুধু বেস কেসকে সলভ করতে পারে। ডিভাইড এ প্রবলেম আপ ইনটু হোয়াট ইট ক্যান ডু, হোয়াট ইট ক্যান নট ডু। দ্যাট মিনস হোয়াট ইজ ক্যান নট বি resembles original problems. The function launches a new copy of itself to solve what it cannot do. Eventually base case gets solved, gets plugged in, works its way up and solve the whole problems. তার মানে রিকারশন মানে হচ্ছে এবার আস্তে 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 আসতেছে, তো রিকার্সিভ হচ্ছে। তো প্রবলেম 5 ফ্যাক্টোরিয়ালস, 5 ফ্যাক্টোরিয়ালস হচ্ছে 5 × 4 × 3 × 2 × 1। নোটিস দ্যাট 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 × 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 × 3 ফ্যাক্টোরিয়ালস। ক্যান কম্পিউট ফ্যাক্টোরিয়ালস রিকার্সিভলি। তো সলভ বেস কেস, বেস কেসটা আসলে সলভ করতে হবে আগে। বেস কেসটা কি? 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1, এইটা হচ্ছে আমাদের বেস। এটার উপর নির্ভর করে আমাদের আগে সলভ করতে হবে, তারপরে পরে অংশটুকু করতে হবে। দেন প্লাগ ইন 2 ফ্যাক্টোরিয়াল, তো 2 × 1 factorial, 2 × 1 equals 2, 3 factorial, 3 × 2 factorial, তার মানে 3 × 2 equals to 6। রিকারশনে 5 এর একটি সিরিজ যদি দেখি, 5 এর একটি সিরিজ 0 1 1 2 3 5 8, 0 0 প্লাস 1 হয়েছে 1, 1 প্লাস এই আগেরটা যোগ করলে এটা, এই দুটো যোগ করলে এটা, তো এটা হচ্ছে 5 এর একটি সিরিজ। ইস নাম্বার ইন দিস সাম অফ দ্য প্রিভিয়াস 2 ক্যান বি সলভ রিকারসিভলি। যেমন 5 এর একটি n, 5 equals to 5 n minus 1 plus 5 n minus 2, এই দুটো যোগ করলে 5 n পাবো। তার মানে কোড ফর দ্য 5 ফাংশন লং 5 লং n, ইফ n equals to 0 or n equals to 1, বেস কেস, এটা বেস কেস আমরা পেয়ে গেছি আগে, যেটা বেস, এটা রিটার্ন n, তাই nটাকে রিটার্ন করবে। এলস রিটার্ন 5 n minus 1 plus 5 n minus 2, অথবা এটা রিটার্ন করে। এই 5 কে আবার দুইবার কল করতেছে, এভাবে কল হচ্ছেই, এটা হচ্ছে রিকারশন। সো সেট অফ রিকারসিভ কল টু ফাংশন 5 f of n রিটার্ন f of 2 প্লাস f of 1, তারপরে f of 2 আবার যখন আসে তারপর রিটার্ন f of 1 প্লাস f of 0। তো এখানে 1 আসছে 0 আসছে, আমরা পাচ্ছি সে এটা আবার রিটার্ন করে যাচ্ছে, রিটার্ন হয়ে যাচ্ছে, রিটার্ন 0 রিটার্ন 1। তো এইভাবে সবগুলো স্টেজের থেকে রিটার্ন হতে হতে আমরা 5 3 পেয়ে যাচ্ছি। তো আমরা প্রোগ্রামটা দেখি 5 সিরিজের। লং 5 লং মেইন, লং রেজাল্ট নাম্বার, প্রিন্ট এফ এন্টার অ্যান্ড ইন্টিজার, স্ক্যান এফ ইন্টিজারটা নিলাম আমরা। রেজাল্ট 5 নাম্বার, 5 নাম্বারকে আমরা কল করলাম, 5 তারপরে নাম্বার, তার রেজাল্টটা প্রিন্ট করলাম। তো 5 লং n, আমরা দেখতেছি বেস কেসটা কি, n equals to 0 or n equals to 1, রিটার্ন n, nটাকে রিটার্ন করবে। এলস 5 n minus 1 plus 5 n minus 2, তো এটাকেই আবার কল করতেছে, রিকারসিভলি নিজেকে কল করতেছে, এটা বলি রিকারশন। এন্টার এন ইন্টিজার 0, 5 হচ্ছে 0, এন্টার এন ইন্টিজার 1, 5 হচ্ছে 1। যদি enter an integer 2, 5 of 2 হচ্ছে 1, enter an integer 3,
5k of 3 equals to 2, enter an integer 4, 5k হচ্ছে 3, এভাবে রিটার্ন করবে। তো এখন দেখি আমরা রিকারশন অ্যান্ড ইটারেশনের মধ্যে পার্থক্যটা কী বা সিমিলারিটি কী। সো রিপিটেশন বলতে কী বুঝি? রিপিটেশন হচ্ছে ইটারেশন, এক্সপ্লিসিট লুপ, একটা লুপ ঘুরবে। সো রিকারশন হচ্ছে রিপিট ফাংশনস কল। রিকারশন হচ্ছে কোনো ব্লককে ঘোরাবে না, একটা ফাংশনকেই করবে, নিজেকে কল করবে। টার্মিনেশন হবে কোথায়? ইটারেশন লুপ কন্ডিশন যখন ফেল করবে তখন টার্মিনেশন হয়। রিকারশন বেস কেস যখন রিকগনাইজ হবে, তখন রিকারশনের টার্মিনেশন হয়। বোথ ক্যান হ্যাভ ইনফাইনাইট লুপ। আর ব্যালেন্স হচ্ছে চুজ বিটুইন পারফরমেন্স, ইটারেশন অ্যান্ড গুড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। রিকারশন পারফরমেন্সের জন্য ইটারেশন, আর গুড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জন্য হচ্ছে রিকারশন। সো থ্যাংক ইউ ভেরি মাচ।